ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি তুল্যাঙ্ক ভার নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি এই চ্যাপ্টারে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি। এই টপিকটা ভালো করে জানতে হয়, কারণ বিভিন্ন এক্সামে লাগবে। আজকে আমি আলোচনা করব দ্রবণ ব্যাপারটা কি এবং দ্রবণের শক্তিমাত্রা বা দ্রবণের গাঢ়ত্বকে যে বিভিন্ন রাশির মাধ্যমে প্রকাশ করা হয় সেই রাশিগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা আজ হেডিং করো দ্রবণ। তাহলে প্রথমে আমরা বলছি দ্রবণ। তাহলে দ্রবণ কি না, আমরা বলছি যে দুটি পদার্থের, ব্র্যাকেটে বললাম দ্রাবক এবং দ্রাবক, সমসত্ব এক দশা বিশিষ্ট মিশ্রণকে দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে কি বললাম? দুটি পদার্থের, ব্র্যাকেটে কি, দ্রাবক এবং দ্রাবক, এদের সমসত্ব এক দশা বিশিষ্ট মিশ্রণকে দ্রবণ বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন আমরা বলছি চিনি জলীয় দ্রবণ। তাহলে দেখো, চিনির জলীয় দ্রবণে জলে চিনি গুলে দেওয়া হয়েছে, তাহলে দিয়ে দ্রবণ তৈরি করেছি। সেখানে কিন্তু চিনিটার কঠিন অবস্থায় নেই, তরল অবস্থায় আছে, সেই জন্য বলছি এক দশা হয়ে গেছে। জল তরল ছিল, চিনি কঠিন ছিল, কিন্তু চিনি যখন গুলে গেল তখন কি হলো? ওই তরল অবস্থায় চলে গেল, মানে জল এবং চিনি উভয়ই তরল অবস্থায়, তাই বলেছি এক দশা। এক দশা থাকতে বা সমসত্ব ব্যাপারটা কি? ধরো চিনির দ্রবণ করেছি, এই এক গ্লাস চিনির দ্রবণ করেছি, এক গ্লাস চিনির দ্রবণ। তাহলে এখান থেকে তুমি যদি একটু দ্রবণ তুলে নাও একদম তলার দিক দিয়ে, সেখানে চিনি আর জলের অনুপাত যেন যা হবে, উপর থেকে যদি আমি একটু দ্রবণ তুলে নিই, এখানে দ্রবণ নিই যদি এখান থেকে, এখানে চিনি ইস্টু জল যা হবে, এখানেও চিনি ইস্টু জল, এদের অনুপাত কিন্তু সমান হবে, তখন বলবো সমসত্ব। তার মানে এখানে যেমন মিষ্টি, এই দ্রবণ এখান থেকে মাঝখান থেকে তুলে নিলে সেখানে যেমন মিষ্টি থাকবে, উপর থেকে তুলে নিলে যেন মিষ্টির পরিমাণ সব জায়গায় সমান থাকে। বুঝতে পেরেছিস? এইটাকে আমরা বলছি সমসত্ব। তার মানে দ্রবণ ইকুয়াল টু আমরা কি শিখলাম? দ্রবণ সমান কি শিখলাম? একটা দুটো পদার্থ, একটা দ্রাবক আর একটা কি দ্রাবক, এই দুটো পদার্থের মিশ্রণ। তাহলে দ্রাবক কাদের বলছি? দ্রাবক বলছি দ্রবণের যে পদার্থটি বেশি পরিমাণে থাকে। তাহলে এখানে বলছি যে পদার্থটি বেশি পরিমাণে উপস্থিত থাকে তাকে দ্রবণ বলছি। যেমন এখানে কি জল, কোনটা বেশি? জলে তো চিনি গোলা হয়েছে, তাই না? চিনিতে তো আর জল দিচ্ছি না, জলের মধ্যে চিনি দিয়েছি। আর দ্রাবক কি? তাহলে দ্রাবক বলছি যে পদার্থটি কম পরিমাণে থাকে। তাহলে এখানে কি চিনি, এখানে চিনি দ্রাবক। তাহলে দ্রবণ ব্যাপারটা ক্লিয়ার হলো, এটুকু লিখে রাখবে। তাহলে এখন এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা দ্রবণ ব্যাপারটা শিখলাম, কিন্তু আমরা কখনো বলি এটা গাঢ় দ্রবণ, এটা লঘু দ্রবণ, এটা আবার কি? দেখ, ধর 100 ml জলে, তুই ধর 100 ml জলে
100 ml জলে 10 গ্রাম যদি চিনি দিই, আর 100 ml জলে 100 ml জলে যদি 100 গ্রাম চিনি দিই, তাহলে কোনটা গাঢ় হবে? কোনটা? 100। আর এটা কি লঘু, 10 গ্রাম চিনি দিলে দ্রবণটা লঘু হবে, কম মিষ্টি, এখানে বেশি মিষ্টি হবে। তাহলে কি, যত দ্রাবের পরিমাণ বেশি থাকবে দ্রবণ তত গাঢ় হবে। এখন আমরা শিখব এই যে দ্রবণের গাঢ়ত্ব বিভিন্ন যে রাশির মাধ্যমে প্রকাশ করা হয়, সেই রাশিগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এখানে লেখো দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব নিম্নলিখিত লিখিত রাশিগুলির মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। এক নম্বর বলছি মোলারিটি, ব্র্যাকেটে ক্যাপিটাল এম। 2 নম্বর বলছি নরমালিটি, ব্র্যাকেটে ক্যাপিটাল এম। 3 নম্বর বলছি মোলালিটি, ব্র্যাকেটে স্মল এম। 4 নম্বরে বলছি ফর্মালিটি, ফর্মালিটি, ব্র্যাকেটে এফ। 5 নম্বর বলছি মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, ব্র্যাকেটে এক্স। আর 6 নম্বর বলছি শতকরা মাত্রা, শতকরা মাত্রা। এরা শতকরা মাত্রা আবার 3 ভাবে হয়, W/V, আবার আছে W/W, আবার আছে ভলিউম। এতগুলো 3 ধরনের, ঠিক আছে। তাহলে আমাদের এখন ইম্পর্টেন্ট দুটো এটা, এটা আর এই মোল ভগ্নাংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই দুটো আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস 11-এ। ক্লাস 12-এ আবার এই মোলালিটিটা খুব ভালো করে পড়তে হবে ক্লাস 12-এ। তাহলে আপাতত এইগুলো নিয়ে আমরা আলোচনা করে দিই, 1, 2, 3 এইগুলো নিয়ে বেশি করে আমরা আলোচনা করব। তাহলে এখন এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা প্রথম হেডিং করছি মোলারিটি। তাহলে হেডিং করো মোলারিটি। মোলারিটি ব্র্যাকেটে ক্যাপিটাল এম। তাহলে এখানে লেখো 1 লিটার বা 1000 ml, জানিস তো সবাই 1 লিটার বা 1000 ml বা 1000 cc। তাহলে 1 লিটার বা 1000 ml দ্রবণে, এটা উল্লেখ দেখো, দ্রবণে যত গ্রাম অণু বা মোলও বলতে পারি, গ্রাম অণু বা মোলও বলা যায়, মোল, যত গ্রাম অণু দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে, মোলারিটি বলে। ভালো করে দেখো, তাহলে কি বললাম, 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম অণু বা যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে।
তাহলে এখানে যদি আমার কোশ্চেন পড়ে, যে একটা কোশ্চেন পড়লো এক্স মোলার দ্রবণ বলতে কি বোঝো, বলতে কি বোঝো, তাহলে এক্স মোলার, ব্র্যাকেটে মোলার, তাহলে এক্স মোলার, তাহলে এক্স মোলার দ্রবণ মানে কি, তাহলে এক্স মোল দ্রাবক 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে, তাই তো। তাহলে এখানে কি বলবো, যে এক্স মোলার দ্রবণ বলতে বোঝায় এক্স গ্রাম অণু বা এক্স মোল দ্রাবক 1 লিটার দ্রবণের দ্রবীভূত আছে, ঠিক আছে, ক্লিয়ার একদম, ওই জন্য এক্স মোলার দ্রবণ বলছি, ঠিক আছে। এবারে যদি আসতে কোশ্চেন আসে যে মোলার দ্রবণ বলতে কি বোঝো, মোলার দ্রবণ কি, এটা যদি কোশ্চেন পড়ে, তাহলে মোলার দ্রবণ কি না, 1 লিটার দ্রবণে 1 গ্রাম অণু দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলে, মোলার দ্রবণ, ঠিক আছে। তার মানে এটা কি হবে, যে 1 লিটার দ্রবণে 1 গ্রাম অণু দ্রাবক দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে, ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে, ক্লিয়ার। মোলার দ্রবণ মানে 1 লিটার দ্রবণে 1 গ্রাম অণু দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, এটা আমি মুছে দিলাম। এবার আমি একটা ফর্মুলা শেখাবো, যে কোনো দ্রবণের মোলারিটি কিভাবে নির্ণয় করবে, সেই ফর্মুলা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা ব্যবহার করে তুমি যদি প্রবলেম সলভ করো, 1 মিনিটে যে কোনো বড় প্রবলেম তুমি আনসার করে দিতে পারবে। তাহলে আমি ফর্মুলাটা বলছি, এখানে লেখো, এই ডাব্লু ইকুয়াল টু MVS বাই 1000। তাহলে কোনটা কি এখানে বলে দিতে হবে, ডাব্লু ইকুয়াল টু দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রামে ভর হতে হবে, এমটা কি তোমার দ্রাবের আণবিক ভর, ভিটা কি দ্রবণের আয়তন, এটা ml এ হতে হবে, ml, লিটার থাকলে তাকে মিলিলিটারে কনভার্ট করে নেব, এস মোলারিটি, দ্রবণের মোলারিটি, কি বললাম, দ্রবণের মোলারিটি। এই কটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আর এই ফর্মুলা দিয়ে আমাদের যদি কোনো প্রবলেম আসে আমরা খুব সহজে সলভ করতে পারবো। যেমন একটা কোশ্চেন বলছি, দেখো, 250 ml m/20 NaOH দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম
NaOH এর প্রয়োজন। দেখো একদম সিম্পল অঙ্ক এটা। দেখো তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে এই ফর্মুলাটাকে লিখি, W ইকুয়াল টু কি MVS বাই 1000। তাহলে M কত আণবিক ভর, NaOH এর আণবিক ভর কত, NaOH সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 40। তাহলে এখানে 40 ইন্টু আয়তন কত 250 ml, 250 আর মোলারিটি কত M/20। M/20 মানে কি 1 এর নিচে 20, এমটা তো আর লেখে না 1/20, আর নিচে কি আছে 1000। তাহলে এটা দিয়ে ক্যান্সেল করছি 4, এটা কেটে গেল 4 4 কেটে গেল। তাহলে কত গ্রাম হলো 1/2, তার মানে 0.5 গ্রাম। তাহলে কত গ্রাম NaOH এর প্রয়োজন, 0.5 গ্রাম NaOH এর প্রয়োজন। তাহলে 250 ml M/20 NaOH দ্রবণ প্রস্তুত করতে 0.5 গ্রাম NaOH এর প্রয়োজন। তাহলে এই ফর্মুলা দিয়ে খুব সহজে তুমি আনসার করতে পারবে। এবারে অ্যানাদার কোশ্চেন বলছি, দেখো যে 100 ml দ্রবণে 9.8 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে ওই দ্রবণের গাঢ়ত্ব মোলারিটিতে কত হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফর্মুলাটা ইউজ করব, W ইকুয়াল টু MVS বাই 1000। আমাদের এখানে মোলারিটি বের করতে বলেছে মানে স্ট্রেন, তাহলে 1000 ইন্টু W, নিচে কি MV। তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েট কত, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন 2, সালফার 32 আর 4টে অক্সিজেন 64, 4 64, তাহলে 98। তাহলে আমরা ফর্মুলায় ফেলছি 1000 তোমার কত গ্রাম আছে 9.8, নিচে কত মলিকুলার ওয়েট 98, ভলিউম কত 100। তাহলে পয়েন্টটা যদি তুলে দিই তাহলে নিচে একটা 10 বসালাম, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল 98 98। তাহলে কত পেলাম 1। অতএব কি লিখবো, দ্রবণের গাঢ়ত্ব ওয়ান মোলার, 1 মোলার। ক্লিয়ার? তাহলে এরকম যদি প্রবলেম আসে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। এবার দেখো যদি দুটো অ্যাসিড দ্রবণের মিশ্রণ করা হয়, মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করতে বলে, বা দুটো ক্ষারের মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এখানে দেখো দুটি মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়, ভালো করে দেখো। তাহলে দুটো মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব যখন বলবে তখন এই ফর্মুলাটা ইউজ করবে, S1V1 প্লাস S2V2 বাই V1 প্লাস V2। তার মানে S1টা কি প্রথম দ্রবণের গাঢ়ত্ব, V1টা কি প্রথম দ্রবণের
আয়তন, আর S2টা কি দ্বিতীয় দ্রবণের গাঢ়ত্ব, আর V2টা কি দ্বিতীয় দ্রবণের আয়তন। আর এইটা হচ্ছে মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব, মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব। তাহলে দুটো দ্রবণ মিশ্রণ মানে একসঙ্গে যোগ করা হয়েছে, দুটো দ্রবণ মিশ্রণ করেছি, করে বলছি তাদের সেই দ্রবণের গাঢ়ত্ব কত বের করো। তাহলে এই ফর্মুলা দিয়ে করতে হবে। যেমন আমরা বলছি দেখো 20 ml 0.1 মোলার NaOH দ্রবণের সঙ্গে 80 ml 0.5 মোলার NaH দ্রবণ যোগ করলে মিশ্রিত দ্রবণের গাঢ়ত্ব কত হবে, এই একদম সিম্পল প্রবলেম। তাহলে এই ফর্মুলা দিয়ে করব। এস মিক্স ইকুয়াল টু কি S1V1, তার মানে এসটা কি প্রথমটা 20, এই প্রথমটার গাঢ়ত্ব ছিল 0.1 আর আয়তন 20 ml, দ্বিতীয়টা কত গাঢ়ত্ব ছিল 0.5 আয়তন 80, আর নিচে কি 20 প্লাস 80। দেখো এখানে একটা লক্ষ্য করো, দুটো কিন্তু ক্ষার দ্রবণ নিয়েছি NaOH আর একটা ক্ষার NaOH, মানে দুটো ক্ষারীয় দ্রবণ। আমরা মিশ্রণ করলে দুটো ক্ষারীয় দ্রবণ বা দুটো আম্লিক দ্রবণে মিশ্রণ করব এই মোলারিটির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, এখানে 2 প্লাস 5 ইন্টু 8 কত হয় 40, তাহলে 2 প্লাস 40/100, তার মানে 42/100, 0.42 মোলার, তাই না, 0.42 মোলার। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এরকম যদি অঙ্ক আসে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। দেখো সবসময় দুটো অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে একই ফর্মুলা ইউজ করবে, তাহলে এগুলো যেন মাথায় থাকে। আচ্ছা, একটা দ্রবণ ধর একটা গাঢ় দ্রবণ, তার মধ্যে জল ঢেলে যদি লঘু করি, তাহলে সেই লঘু দ্রবণের গাঢ়ত্ব কিভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। জল দিয়ে লঘু করলে লঘু দ্রবণের গাঢ়ত্ব কিভাবে আমরা নির্ণয় করব সেইগুলো শেখাবো। তাহলে এখানে লেখো লঘু দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়। দেখো এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, S1V1 ইকুয়াল টু S2V2। এই ফর্মুলাটা আমরা ইউজ করব যখন কোনো দ্রবণ লঘু করলাম, সেই লঘু দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করার জন্য, মানে জল ঢাললাম, ঠিক আছে। ধর আমার এখানে বললো একটা কোশ্চেন লেখ 200 ml 0.1 মোলার HCl দ্রবণে 300 ml জল যোগ করলে যে দ্রবণ পাওয়া যায় তার গাঢ়ত্ব কত, তাহলে আমরা এখানে কোন ফর্মুলা S1V1 ইকুয়াল টু কি S2V2। তাহলে S1 মানে প্রথম যে দ্রবণ ছিল তার গাঢ়ত্ব, V1 তার আয়তন। তাহলে এখন দেখ, তাহলে এখানে প্রথম যে দ্রবণ ছিল কি তার গাঢ়ত্ব ছিল 0.1 আর তার আয়তন ছিল কত 200 ml। দ্বিতীয় যে দ্রবণ তার গাঢ়ত্বটা নির্ণয় করতে বলেছে,
আর তার আয়তন কত হয়েছে? 200 ছিল আগে, আর 300 যোগ করেছে। আগে তো ছিল 200 ছিল, এর সঙ্গে আরো 300 ml জল যোগ করা হয়েছে, তার মানে এখন কত ml দাঁড়িয়েছে? 500। তাহলে এটা ইন্টু 500, তার মানে S2 ইকুয়াল টু কি হবে? 0.1 ইন্টু 200, নিচে কি 500। তাহলে এই পয়েন্টটা তোলার জন্য নিচে আরো একটা, তাহলে এই দুটো কেটে গেল, তার মানে এটা হলো 25, তাহলে 1/25। তাহলে এত মোলা, এটা ভাগ করে দিতে পারো, 1/04 মোলার হবে, তাই না? 0.04 মোলার হবে। তাহলে না হলে এরকম ভাবে করে রাখবে, ভাগ করেও দিতে পারো। তাহলে দেখো, তাহলে যদি দ্রবণ লঘু করা হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা অঙ্ক করতে পারবো। এখান থেকে অনেক ধরনের অঙ্ক আসে। আরো একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো। তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো, এইটা বললো যে 100 ml টু মোলার HCl দ্রবণ প্রস্তুত করতে কত ml গাঢ় HCl এর প্রয়োজন? ব্যাকেটে দেয়া আছে গাঢ় HCl ইকুয়াল টু 12 মোলার। কত মোলার? 12 মোলার, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কোন ফর্মুলা ইউজ করব অঙ্ক করতে গেলে? S1V1 ইকুয়াল টু কি? S2V2। তাহলে আমাদের তৈরি করতে হচ্ছে কত ml? 100 ml। কত মোলার? 2 মোলার, এটা ফাইনাল। তাহলে স্ট্রেংথ আছে 2, ভলিউম আছে 100, তাহলে এটা পাচ্ছি 100 ইন্টু কি 2, মানে এইটা 2 আর এটা 100। আর আমার কত স্ট্রেংথ তৈরি করতে হবে? তোমার 2 মোলার স্ট্রেংথ আর এই 100 ml তৈরি করব। আচ্ছা, আর গাঢ় HCl এর মোলারিটি কত? 12, তার মানে এটা আছে 12। তাহলে ভলিউম কত লাগবে? V1 টা বের করব। তাহলে অর এখানে V1 ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 100, নিচে কি 12, তাহলে 6। তাহলে এবার এটাকে আমরা 100 কে 6 দিয়ে ডিভাইড করব, তাহলে 1 40 আছে, তারপরে 6 6 36, এরকম 6 6, এত তোমার ml হবে। ক্লিয়ার? তাহলে কত ml গাঢ় HCl এর দরকার? এই ml। ভালো করে দেখো অঙ্কটা। 100 ml 2 মোলার HCl দ্রবণ প্রস্তুত করতে কত ml গাঢ় HCl এর প্রয়োজন? ভালো করে, গাঢ় HCl এর মোলারিটিটা দেওয়া আছে। তাহলে আমার এই ফর্মুলাটা আমি ইউজ করব। তাহলে আমার ফাইনাল যেটা বলেছে তাদের কি হচ্ছে? তাদের মোলারিটি 2, ml কত? 100 ml দ্রবণ। আর আমি জানি গাঢ় HCl এর প্রথমে ছিল 12, আর কত ml লাগবে এইটাই তো। তাহলে V1, তাহলে এত ml। তাহলে এইভাবে আমরা আনসার করতে পারবো। দেখো, অ্যানাদার প্রবলেম বলছি, লেখো যে 400 ml 0.4 মোলার NaOH দ্রবণে কত ml জল যোগ করলে ওই দ্রবণের গাঢ়ত্ব 0.1 মোলার হবে। ঠিক আছে, খুব ভালো প্রবলেম এটা। তাহলে আমাদের ফর্মুলা কি? S1V1 ইকুয়াল টু কি? S2V2, একটাই ফর্মুলা।
তাহলে এখানে দেখো প্রথমে ছিল কত 100 ml এত মোলার, তাহলে এখানে মোলারিটি 0.4 আর এটা 400 ml। S2 আমাদের বলেছে কত 0.1 মোলার, আর V2টা বের করব। তাহলে V2টা ইকুয়াল টু কি হবে 0.4 ইন্টু 400, নিচে কি 0.1, তাহলে 0.1 কেটে গেল, তাহলে কি 16। তাহলে ফাইনাল দ্রবণের ভলিউম কত 1600 ml। ভালো করে দেখো, তাহলে আমাদের বলেছে কত ml জল যোগ করতে হবে এইটা বলেছে। তাহলে আমি এখানে এটা এটা আর ফাইনাল দ্রবণ কত হয়েছে, মানে দ্রবণের গাঢ়ত্ব কত 0.1 এইটা। তাহলে V2 ফাইনাল দ্রবণের গাঢ়ত্ব মানে আয়তন কত 1600 ml। তাহলে যে দ্রবণটা পাবো তার আয়তন কত হচ্ছে 1600 ml। তাহলে আগে দ্রবণে জল ছিল কত, মানে দ্রবণের আয়তন ছিল কত 400 ml। তাহলে এখন দ্রবণের আয়তন হয়েছে কত 1600 ml। 1600 ml হলে তাহলে গাঢ়ত্ব হচ্ছে 0.1 মোলার। তার মানে কত ml জল যোগ করেছে, এর মধ্যে কত ml জল যোগ করেছে, আগে ছিল 400 হয়েছে 1600, 1600 ml হলে তারপর তো 0.1 মোলার। তাহলে আগে ছিল 400 ml হয়েছে 1600 ml। তাহলে কত জল যোগ করা হয়েছে 1600 মাইনাস 400, তখন কি 1200 ml জল যোগ করতে হবে। অতএব দেখো 1600 মাইনাস 400, মানে আগে ছিল তো এর মধ্যে আর কত দিলে 1600 হবে, তাহলে 1200 ml জল যোগ করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, 1200 ml জল যোগ করতে হবে। ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার হলো। তাহলে এরকম প্রবলেম এলে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। তাহলে এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসে যে মোলারিটি নিয়ে এত অঙ্ক করালাম, তাহলে মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে না করে না, এই কোশ্চেনটা আসে। তাহলে দেখো যে মোলারিটি কি উষ্ণতা উপর নির্ভর করে, হ্যাঁ, তাহলে বলতে হবে হ্যাঁ, হ্যাঁ, কারণ দ্রবণের আয়তন উষ্ণতার উপর নির্ভর করে, তাই মোলারিটিও উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, দেখ আমরা বলেছি 1000 ml বা 1 লিটার দ্রবণে যত গ্রাম মণু দ্রবীভূত থাকে তাকে তো মোলারিটি বলে। তাহলে উষ্ণতা বাড়ালে তো আয়তন বেড়ে যাবে, লিটার বা ml ওর তো আয়তন, তাহলে দ্রবণের আয়তন যেহেতু উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে মোলারিটিও উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে এই আইডিয়াটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমাদের মোলারিটিটা এখানে শেষ হলো। এবার আমরা নর্মালিটি নিয়ে আলোচনা করব। এবারে লেখো যে নর্মালিটি 2 নম্বর, এটা নর্মালিটি ব্র্যাকেটে ক্যাপিটাল N। তাহলে নর্মালিটিটা কি, আগের মতো সংজ্ঞা 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম অনুর জায়গায় গ্রাম তুল্যাঙ্ক, যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নর্মালিটি বলে।
তাহলে 1 লিটার বা 1000 ml দ্রবণে, এখানে কিন্তু দ্রবণে, দ্রাবকে না, দ্রবণে, আগেরটাও দ্রবণে ছিল, তাহলে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণে নর্মালিটি বলে। ক্লিয়ার? তাহলে দেখো এখানেও তোমার কি আছে, নর্মালিটির ক্ষেত্রেও আয়তন আছে, ml বা লিটার। তার মানে মোলারিটি যেমন উষ্ণতার উপর নির্ভরশীল ছিল, তাহলে নর্মালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে এখানে বলবো মোলারিটির মতো নর্মালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল। ঠিক আছে, এখানেও আয়তন আছে। আচ্ছা, এবার যদি বলে মোলার দ্রবণ, এই নর্মাল দ্রবণ, কি বললো, নর্মাল দ্রবণ। তাহলে নর্মাল দ্রবণ কি? তাহলে এখানে কি বলবো, 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে নর্মাল দ্রবণ বলে। আগে যেমন শিখেছিলাম মোলার দ্রবণ, তাই না? তাহলে এখানে লেখো 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে নর্মাল দ্রবণ বলে। ক্লিয়ার? এই জায়গাটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। নর্মালিটি ব্যাপারটা হলো ঠিক মোলারিটির মতো, শুধু ওখানে ছিল যত গ্রাম অণু আর এখানে গ্রাম তুল্যাঙ্ক। দেখো আমরা আগের দিনে কিন্তু তুল্যাঙ্ক ভার পড়িয়েছি, তাহলে তুল্যাঙ্ক ভারকে যদি গ্রামে প্রকাশ করি তখন গ্রাম তুল্যাঙ্ক। ঠিক আছে, তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করতে হয় সেগুলো আমি শিখিয়েছি। সুতরাং আমি যদি এখন এই নর্মালিটি নির্ণয়ের ফর্মুলা বলে দিই, তোমরা আনসার করতে পারবে। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি নর্মালিটি নির্ণয়ের ফর্মুলাটা বলে দিচ্ছি। দেখো, W = EVS বাই 1000, এই ফর্মুলাটা কিন্তু তোমরা ব্যবহার করবে। এখানে W কি, দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রামে, E কি, তুল্যাঙ্ক ভার, দ্রাবের তুল্যাঙ্ক ভার, মানে এটাও গ্রামে লিখতে হয়। আচ্ছা যাই হোক, গ্রাম তুল্যাঙ্ক ভার হবে। V = দ্রবণের আয়তন, এখানে ml এ, আর S = কি, নর্মালিটি। আগে ছিল মোলারিটি, এখানে নর্মালিটি। তাহলে এই জায়গাগুলো একটু মনে রাখলেই অঙ্ক করতে পারবে। ঠিক আছে, যেমন এখানে বলছি দেখো 100 ml N/10, এটাকে ডেসি নরমাল বলে, হ্যাঁ, N/10 ক্যালসিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে কত গ্রাম CaCO3 লাগবে, CaCO3 লাগবে। তাহলে আমার ফর্মুলা কি, W = EVS বাই 1000। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এরা ভাঙে কি, Ca2+ আর CO3 2-। দেখ এদের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা শিখিয়েছিলাম। ক্যালসিয়ামে 40, কার্বন 12, অক্সিজেন 3টে আছে 48। ভাগ কি, ক্যাটায়নের সংখ্যা ইন্টু ওয়াট, আধান, আগের ক্লাসে ক্যাটায়নতে একটা ইন্টু 2, তাহলে 100/2 কত, 50, তুল্যাঙ্ক ভার 50। তাহলে এখানে যেটা লিখেছি এই ফর্মুলাটায় আমরা বসিয়ে দিয়েছি। দেখো E50, V কত, 100, আর কত আমাদের নর্মালিটি কত দেওয়া আছে, S, N/10 মানে 1/10, আর নিচে কত, 1000। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি,
এই তাহলে 1/2 হচ্ছে, তাহলে কত গ্রাম লাগছে? 0.5 গ্রাম। 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। এটা ঐকিক নিয়মেও করা যায়, কিন্তু এই ফর্মুলা দিয়ে করলে খুব সহজে আনসার করা যায়। তাহলে এটা ক্লিয়ার হলো, এরকম অঙ্ক এলে আমরা পারবো। এনাদার একটা প্রবলেম বলছি, দেখো লেখো যে 100 ml 0.1 নর্মাল Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na2CO3 এর প্রয়োজন। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় এলো। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? W = EVS/1000। আমাদের কত গ্রাম Na2CO3 এর প্রয়োজন বলেছে, তাহলে এখানে ডাব্লিউটা বের করব। একইভাবে এর সোডিয়াম কার্বনেটের আগেই পড়িয়েছি, Na2CO3 এদের তুল্যাঙ্ক ভাগ 106/2 53। তাহলে এখানে 53 ইন্টু ভি কত? 100, এস কত? 0.1, আর নিচে কি? 1000। তাহলে পয়েন্ট উঠে গেলে এখানে 10। তাহলে এখানে কত এলো? একটা জিরো কাটলো, তাহলে এখানে 53/100, তার মানে 5.3 এত গ্রাম। ঠিক আছে, 5.3 গ্রাম। 53 কত এলো? 100। ঠিক আছে, তাহলে এরকম যদি প্রবলেম আসে আমরা করতে পারবো। আচ্ছা, এবারে নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে নর্মালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক এটা জানতে হয়। দেখো, নর্মালিটি ইকুয়াল টু জেড ইন্টু মোলারিটি। কি বললাম? নর্মালিটি ইকুয়াল টু জেড ইন্টু মোলারিটি। আবার জেডটা মানে কি? জেড মানে ওই অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, আবার ক্ষারকের ক্ষেত্রে যতগুলো OH- আয়ন, আবার লবণের ক্ষেত্রে তার ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার যোজ্যতা, এইটাকে বোঝায়। জেড ইকুয়াল টু কি? অম্লগ্রাহিতা। অম্লগ্রাহিতা কার? ক্ষারকের। ক্ষারকের। আচ্ছা, ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা কার? অ্যাসিডের। বুঝতে পারছি? এইগুলো যেমন আমরা বলছি, লেখো যে 2 মোলার H2SO4 দ্রবণ নর্মালিটিতে কত হবে? তাহলে আমরা নর্মালিটি ইকুয়াল টু কি জানি? 2 ইন্টু মোলারিটি, এই জেড ইন্টু মোলারিটি। জেড ইন্টু মোলারিটি এটা। তাহলে জেডটা কি? H2SO4 এর কটা হাইড্রোজেন আছে? H2SO4 তো একটা অ্যাসিড, এর ক্ষারগ্রাহিতা কত? 2, যেহেতু দুটো হাইড্রোজেন ছাড়ে। তাহলে হবে কত? 2 ইন্টু কত ছিল? এর মোলারিটি কত ছিল? 2 মোলার। তাহলে 2 মোলার ছিল, তাহলে মোলারিটির জায়গায় 2 বসিয়ে দিলাম। তাহলে কত নর্মাল হলো? 4। তাহলে কি? H2SO4, 2 মোলার H2SO4, তাহলে 2 মোলার H2SO4 সমান 4 নর্মাল H2SO4। ক্লিয়ার? এরকম ছোটখাটো প্রবলেমগুলো করতে হবে এই ফর্মুলা দিয়ে, মাথায় থাকে যেন। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো, নর্মালিটির ক্ষেত্রে লঘু দ্রবণের
যদি গাঢ়ত্ব নির্ণয় করতে বলে ওই S1V1 ধরে করতে হবে, S1V1 = S2V2, ঠিক মোলারিটির মতো ওভাবে করতে হবে। বা দুটো অ্যাসিড দ্রবণের মিশ্রিত অ্যাসিড দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় একইভাবে করতে হবে, S1V1 + S2V2 V1 + V2, ঠিক মোলারিটির সঙ্গে একই ফর্মুলা। একইভাবে তোমাদের কিন্তু এই নর্মালিটির অঙ্কগুলো সলভ করতে হবে, ঠিক আছে, মাথায় থাকে যেন এগুলো। আচ্ছা, এবারে আমরা পড়াবো মোলালিটি। কি পড়াবো? 3 নম্বরে মোলালিটি। তাহলে 3 নম্বরে বলছি মোলালিটি। মোলালিটি ব্র্যাকেটে স্মল m। তাহলে মোলালিটি কি? আগেরগুলো বলেছিলাম দ্রবণে, এই প্রথম বলছি দ্রাবকে। লেখো 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম অণু, এই প্রথমে এলো দ্রাবকে, আগেগুলো ছিল দ্রবণে, যত গ্রাম অণু দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। মোলালিটি বলে, ঠিক আছে, তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে এখানে কিন্তু দেখো 1000 গ্রাম দ্রাবকে, তাহলে দ্রাবকের ভর গ্রামে দেওয়া আছে, তাহলে ভর কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে না। তাহলে যেহেতু ভর, দ্রাবকের ভর উষ্ণতার উপর নির্ভর করে না, তাই মোলালিটিও উষ্ণতার উপর নির্ভর করে না। কিন্তু আগের দুটোতে দেখো নর্মালিটি বা মোলারিটি, দুটো রাশি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এরা নির্ভর করে না। তাহলে এখানে লিখে রাখবে মোলালিটি একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি, কারণ দ্রাবকের ভর উষ্ণতার উপর নির্ভর করে না। উষ্ণতা বাড়ালে কোনোদিন ভর পরিবর্তন হবে? উষ্ণতা দিলে তুমি কি 20 কেজি থেকে 50 কেজি হয়ে যাবে নাকি? তাহলে ভর কোনোদিন নির্ভর করে না, তাই মোলালিটিও উষ্ণতার উপর নির্ভর করে না। দেখো এই মোলালিটি নির্ণয় করতে গেলে একটা ফর্মুলা লাগে, এটা কিন্তু ক্লাস 12-এর জন্যে মানে কি বলবো, ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কি বলছি দেখো, যে মোলালিটিটা আমরা বলবো, যে ফর্মুলাটা, এই মোলালিটি = লিখবে W দ্রাবক মানে দ্রাবের ভর বাই M দ্রাবক ইন্টু 1000 বাই W দ্রাবক। এই ফর্মুলা দিয়ে কিন্তু মোলালিটি বের করতে হবে, এই ফর্মুলা দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এটা। W দ্রাবক মানে দ্রাবের ভর, এখানে দ্রাবের আণবিক ভর, আর এখানে দ্রাবকের ভর। এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে, ভালো করে মনে রাখবে এই ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো ব্যবহার করলে যে কোনো বড় বড় প্রবলেম খুব সহজে তোমরা কিন্তু সলভ করতে পারবে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা এখানে একটা প্রবলেম দেখাচ্ছি, ঠিক আছে, একটা প্রবলেম দেখো। লেখো 1.8 গ্রাম গ্লুকোজ 100 গ্রাম জলে দ্রবীভূত থাকলে
ওই দ্রবণের গাঢ়ত্ব মোলালিটিতে কত হবে, ঠিক আছে, মোলালিটিতে কত হবে। তাহলে এখানে এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু এম ইকুয়াল টু কি বললাম, ডাব্লিউ দ্রাবক বাই এম দ্রাবক ইনটু 1000 বাই ডাব্লিউ দ্রাবক। তাহলে দ্রাবক কত গ্রাম, এর আণবিক ভর কত, গ্লুকোজ C6H12O6, তাহলে 6 ইন্টু 12, তার 12 প্লাস কি 6 ইন্টু 16, এটা করলে 180 হবে। তাহলে নিচে 180 ইন্টু উপরে 1000, আর দ্রাবক কত 100, দ্রাবক বলেছে না 100 গ্রাম, তাহলে এই দুটো গেল। আচ্ছা, এই পয়েন্ট যদি তুলে দিই আর একটা নিচে একটা শূন্য আছে, তাহলে এই গেল। এবারে 18 কেটে গেলে 10 থাকে, তাহলে 0.1, তাহলে কত মোলাল, 0.1 মোলাল। তাহলে দ্রবণের গাঢ়ত্ব ইকুয়াল টু 0.1 স্মল এম, এত মোলাল, ক্যাপিটাল না, স্মল। ক্লিয়ার? তাহলে এরকম যদি প্রবলেম আসে আমরা করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো, আজকে আমি পড়ালাম মোলারিটি, নর্মালিটি এবং মোলালিটি। এখানে আমি কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি, এগুলো দেখবে নিটে এমসে এসেছে সেই রকম অঙ্ক, এই মোলারিটি আর নর্মালিটি থেকে। হ্যাঁ, ধর একটা দ্রবণের মোলারিটি দেয়া থাকলো আর তার ঘনত্ব মানে ডেনসিটি দেয়া থাকলো, ঠিক আছে, বা স্পেসিফিক গ্র্যাভিটি ডেনসিটি দেয়া থাকলো এবং পার্সেন্টেজ দেয়া থাকলো, বলবে আমাদের ওর নর্মালিটি বা মোলারিটি বের করতে বলবে, ঠিক আছে। তাহলে এখানে একটু হেডিং করে, এগুলো কিন্তু নিট এমসে আসে। হ্যাঁ, এটা এরকম টাইপের অঙ্ক। এখানে আমরা আগে বলে দিই যে ঘনত্ব, শতকরা মাত্রা, দেওয়া থাকলে দ্রবণের মোলারিটি এবং নর্মালিটি নির্ণয়, ঠিক আছে। এই ফর্মুলাটা ইউজ করবে, এই নর্মালিটি ইকুয়াল টু পার্সেন্টেজ যেটা দেয়া থাকবে ইনটু 10D মানে ডেনসিটি বাই তুল্যাঙ্ক ভার, কি বললাম, তুল্যাঙ্ক ভার। আর যদি মোলারিটিতে বের করতে বলে তাহলে পার্সেন্টেজ ইনটু 10D বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমাদের নর্মালিটি বা মোলারিটি ক্যালকুলেট করতে হবে। আমি একটা সিম্পল প্রবলেম দিলে আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এবার একটা সিম্পল প্রবলেম দিচ্ছি, দেখো। ধরো এইটা বললো যে 98% H2SO4 এর মোলারিটি কত, এবার বলছে দেওয়া আছে H2SO4 এর গাঢ়ত্ব 1.5 গ্রাম পার সিসি, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টেজ আছে, ঘনত্ব আছে, তাহলে আমরা কি করব, মোলারিটি ইকুয়াল টু কি পার্সেন্টেজ ইনটু 10D বাই কি
মলিকুলার ওয়েট পার্সেন্টেজ কত 98, 10 ডেনসিটি কত 1.5, আর এর মলিকুলার ওয়েট তো 98 আমরা জানি তো স্টোশো, এর মলিকুলার ওয়েট 98, তাহলে 98 কেটে গেল, তাহলে কত হলো এই 15 মোলার, এইটা হবে 15 মোলার। তাহলে এরকম প্রবলেম এলে খুব ইজি তোমরা সলভ করতে পারবে। এগুলো কিন্তু ইউনিটারি মেথডে করলে অনেক বড় লাগবে, অনেক বড় টাইমও যাবে। এই ফর্মুলা বেস অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে আজ আমি মোলারিটি, নর্মালিটি, মোলারিটি পড়ালাম। প্রত্যেকটা পয়েন্ট তোমরা খাতাতে লিখে রাখো, এই ধরনের প্রবলেমগুলো প্র্যাকটিস করবে। এই যেগুলো করালাম এগুলো ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে। এগুলো যদি এখন জেনে রাখো, প্রথম চ্যাপ্টার কিন্তু তোমাদের খুব সোজা হয়ে যাবে। ক্লিয়ার হলো? আজ তাহলে আমি এই পর্যন্ত রাখলাম।